শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, পিরোজপুরে নাহিদ। জরুরি অবস্থা জারি নিয়ে নতুন বিধানে ঐক্য, মন্ত্রিসভার সিদ্ধান্তে সায় লাগবে বিরোধী নেতারও। জ্যেষ্ঠ দুজনের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগে সম্মতি। মোটা চাল ছাঁটাই করে মিনিকেট নামে বাজারজাত বন্ধের নির্দেশ, 30 দিনে কার্যকর না হলে ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তা অধিকারের। বাস্তবায়নের প্রতিশ্রুতি কর্পোরেট খাতের। এবং এবছর 4000-এর বেশি হাজি ফেরত পাচ্ছেন বাড়ি ভাড়া সার্ভিস চার্জের টাকা। সরকারি প্যাকেজে খরচ কমায় কারণ জানালেন উপদেষ্টা। হজে গিয়ে 45 বাংলাদেশের মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। আইনি বাধা নিয়ে দাবি করে আবারও দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিএসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, কাঙ্ক্ষিত মার্কা না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। এ সময় আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত করার দাবি জানান তারা। সম্প্রতি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন বরাদ্দ চায় দলটি, কিন্তু 10 জুলাই ভোটের মার্কা হিসেবে শাপলা তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ইসি। এ নিয়ে অসন্তোষ জানায় এনসিপি। এর মধ্যেই রোববার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। দলের নিবন্ধন দলীয় প্রতীক প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়ে আলোচনা করে দুপক্ষ। সোয়া 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির আইনজীবী জানান, শাপলাকে দলীয় প্রতীক করতে আইনি বাধা নেই, তাই দলের পক্ষে নতুন করে আবেদন জমা দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার যুক্তি তুলে ধরে দলটির প্রতীকও স্থগিত করার দাবি জানান তিনি। নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি, তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। শাপলাকে প্রতীক দেওয়া না হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগেই ইসিকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। শাপলা প্রতীক চেয়ে সবার আগে আবেদন করে নাগরিক ঐক্য। তালিকাভুক্ত না থাকায় কেটলি পায় দলটি। 17 এপ্রিল ফের শাপলা প্রতীক চায় মাহমুদুর রহমান মান্নার দল। এর 2 মাস পর একই মার্কা চেয়ে আবেদন করে এনসিপি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রায় 13তম দিনে পিরোজপুরে কথা বলেন তিনি। কেউ কেউ শুধু ক্ষমতা চায় কিন্তু বিচার সংস্কার চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। রোদবৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির 13তম দিনের জুলাই পদযাত্রা পিরোজপুর ও ঝালকাঠিতে। তাই সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রোববার সকাল 12টার দিকে শহীদ মিনারে গিয়ে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৃষ্টি মাথায় নিয়েই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাসী কার্যকলাপ সহ এমন কোনো অপকর্ম নেই যে ফ্যাসিস্ট সরকার করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। 3বার আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার, রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল।
কেউ কেউ শুধু ক্ষমতা চায় কিন্তু বিচার সংস্কার চায় না বলে মন্তব্য করে নাহিদ বলেন, চাঁদাবাজ দুর্নীতিবাজদের রুখে দিতে গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্গতনের কারণে মেরে ফেলা হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতি নিয়ে টেকসই বাঁধ নির্মাণ ও দীর্ঘস্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান নাহিদ। বন্যা সমস্যা করার জন্য আমাদের টেকসই বাঁধ প্রয়োজন। সোমবার পটুয়াখালী ও বরগুনায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। অপূর্ব অপু, সময় সংবাদ। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে ঝালকাঠিতে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই পদযাত্রা আজ 13তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজকে সফর করছেন পিরোজপুর ঝালকাঠি এলাকায়। এই মুহূর্তে ঝালকাঠিতে এসে পৌঁছেছেন, নামাজ পড়ছেন তারা। এই ঝালকাঠির ঐতিহ্যবাহী কায়েসাদ হুজুরের সেই মসজিদে এখানে তারা নামাজ আদায় করছেন। এখানকার হুজুরের সাথে কিছুক্ষণ আগে তারা কুশল বিনিময় করেছেন, কুশল বিনিময় শেষে এই মুহূর্তে নামাজ আদায় করছেন। তার আগে সকালে আমরা দেখেছি যে তারা পিরোজপুরে পথসভা করেছে। সেখানকার বৃষ্টি উপেক্ষা করেই শত শত মানুষের মাঝে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন। বৃষ্টির ভেজেই তারা কিন্তু সেই বক্তব্য রেখেছেন এবং তারা বেশ কিছু কড়া বার্তা দিয়েছে যে কেউ যদি আগামী নির্বাচনে পেশি শক্তি ব্যবহার করে ক্ষমতা দখল করতে চায় সেটি তারা এনসিপির নেতারা কিন্তু হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে সাথে তারা বলছেন তারা একটি দল বা একটি চক্র কেবলমাত্র ক্ষমতা দখলের চেষ্টায় আছে, তারা সংস্কার চায় না, এমন অভিযোগগুলো করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর সাথে সাথে এখানে রয়েছেন সদস্য সচিব, দলটির সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতারাই রয়েছেন। এখানে পিরোজপুরের সেই পথসভা শেষ করে তারা এই মুহূর্তে ঝালকাঠি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছুক্ষণ বাদে ঝালকাঠির সেখানে সভা রয়েছে, বিকেল 5টায় নির্ধারিত সময় রয়েছে। যদিও এই মুহূর্তে তারা নামাজ আদায় করছেন, নামাজ আদায় শেষেই ঝালকাঠি শহরে গিয়ে পৌঁছাবেন এবং ঝালকাঠি থেকে আজকে পথসভা শেষে আগামীকালকে পটুয়াখালী সকালে পথসভা করবে এবং বিকেলে বরগুনাতে করবে। তার পরের দিন ভোলায় পথসভা শেষ করে বরিশালে শেষ করবে এই সভা। এই মুহূর্তে আমরা দেখছি যে এনসিপির নেতারা নেমে আসছে, আমরা সরাসরি সেই ছবিটা একটু দেখাবো এবং তাদেরকে ঘিরে এখানকার যারা মাদ্রাসার ছাত্ররা রয়েছে তারা আসলে তারা সেই নাহিদ ইসলাম বা আক্তার হোসেনকে পেয়ে তারা কিন্তু আসলে কেউ কেউ সেলফি তুলছে, অনেকেই কুশল বিনিময় করছে, মোলাকাত করছে, নিজেদের আবেগের কথা জানান দিচ্ছে এবং সেই জায়গা থেকে দেখছেন যে এগিয়ে আসছে কেন্দ্রীয় নেতারা, এনসিপির নাহিদ ইসলাম কেন্দ্রীয় নেতারা এগিয়ে আসছেন। এখানকার হুজুর তিনি এই মাদ্রাসাটাকে, এই মসজিদকে, ঐতিহ্যবাহী মসজিদকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। নেসারাবাদী হুজুর তিনি এই মাদ্রাসা এবং মসজিদকে দেখাচ্ছেন। আমরা ছবিতে সরাসরি দেখাচ্ছি নাহিদ ইসলাম রয়েছেন, আখতার হোসেন রয়েছেন, অন্যান্য নেতারা রয়েছেন। আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দেখি আমরা নাহিদ ইসলাম রয়েছে, এখান থেকে তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে ঝালকাঠির উদ্দেশ্যে। ঝালকাঠিতে তারা কিছুক্ষণ বাদে এখানে সভা করবে, ঝালকাঠিতে সভা রয়েছে এবং আজকে রাতে পটুয়াখালীতে তারা রাত্রি যাপন করে আগামীকালকে পটুয়াখালীতে সভা করবে। তো বরিশাল ঝালকাঠি থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। এনসিপির জুলাই পদযাত্রার খবর জানছিলাম ঝালকাঠি থেকে। শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ নয়, বিরোধী দলীয় নেতা বা উপনেতাকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে জরুরি অবস্থা জারির বিধান করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার 12তম দিনের আলোচনায় এ বিষয়ে সংবিধান সংশোধনীয় বিষয়ে একমত হয় দলগুলো। আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে যে কোনো প্রক্রিয়া 31 জুলাইয়ের মধ্যে যৌক্তিক জায়গায় আসতে চায় ঐকমত্য কমিশন। মৌলিক বিষয় ঐকমত্যের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির ওপর জোর দিয়ে তিনি জানান, চলতি সপ্তাহে 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে কমিশন। আর এ সপ্তাহে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি।
সকল গণতান্ত্রিক সহ আর কোন কোন বিষয় এটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। যারা আমরা ঐক্যমত্য যতটুকু হচ্ছি সেইটা যদি নির্বাচিত সরকার না মানে আমরা তো বলি আমরা তো তার বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করব, ক্ষমতাই থাকতে দেব না। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। এবং জরুরি অবস্থা ঘোষণা এই বিষয়ে আগেও খানিক দূর আলোচনা হয়েছিল, সেই আলোচনার একটু উপসংহারে আমরা উপনীত হতে পেরেছি। দুটো বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আপনারা জানেন গত 10 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটসমূহ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ 95 দুটো বিষয়ে সংশোধনের ব্যাপারে নীতিগতভাবে একমত পোষণ করেছিল। সেগুলি হচ্ছে: 1, সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য হয়েছিল। দ্বিতীয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবে। এই আলোচনার পরবর্তী ধাপে আজকে 13 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। যে 3টি বিষয়ে ঐক্যমত্য আজকে প্রতিষ্ঠিত হয়েছে তার একটি হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। 4 নম্বর, যেটা অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করিতে পারিবেন। সর্বশেষ 5ম, তবে শর্ত থাকে যে অসদাচর বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীন কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকিলে তাহাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যাইবে না। অর্থাৎ আমরা 95 অনুচ্ছেদের ব্যাপারে কী ধরনের সংশোধন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে এখন যে বিদ্যমান ব্যবস্থা আছে তা ভবিষ্যতে পরিবর্তিত হবে বলে আমরা মনে করি। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। এ বিষয়েও ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ বিষয়ে 7 জুলাই প্রথম আলোচনা করেছিলাম। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। রাজধানীর পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যায় জড়িত আরও 2 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় ছাড় পাবে না কেউই। এদিকে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্ট রিট করেছেন এক আইনজীবী। নৃশংস এ হত্যাকাণ্ডে রোববার নেত্রকোনা থেকে এজাহারভুক্ত আসামি রাজীব ও সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। এ পর্যন্ত ধরা পড়েছে 7 জন। সোহাগ হত্যার বিচার চেয়ে রোববারও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে পুনরায় ঢাকা কলেজ গেটে গিয়ে শেষ হয়। সেখানে দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা।
সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এই মর্মে বিশ্বাস করে অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সোহাগ হত্যা তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ড নৃশংস হত্যাকাণ্ডে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেটে মহানগর বিএনপির বিশেষ সভায় একথা বলেন তিনি। বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলেও জানান দলটির এই কেন্দ্রীয় নেতা। বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। যারা মব করে অভ্যস্ত তারাই মিটফোর্ডের ঘটনাটি ঘটিয়েছে। গেল 10 মাসে জুলাই হত্যার বিচার সরকার করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে। বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে এসব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, অনিয়মের কোন পর্যায়ে পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচনে অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যাতে অপরাধী না হয়ে যায় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী কোমল রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের 10ম, 2018 সালের 11 ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। 10ম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো? এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত? এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যে এখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল যে আপনার এই যে গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারল নাকি? নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি,
সবাইকে কি বিচারের আওতায় আনবো? আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় শুনানি পিছিয়ে বুধবার ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2রা জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়। এদিন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য মামলায় গ্রেফতার থাকায় 2 আসামি রাফিউল হাসান রাসেল, আনোয়ার পারভেজকে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। এছাড়া পলাতক বেরোবির সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় মোট আসামি 30 জন, যাদের মধ্যে 24 জনই পলাতক রয়েছেন। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। শহীদ আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। গত বছর এই দিনে প্রথমবারের মতো বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে সারা দেশে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংগঠনটি। বৈঠক শেষে পরদিন অর্থাৎ 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে জুলাইয়ের এই দিনে সরকারের তরফে শুরু হয়ে গেছে মামলা হামলা। সংস্কারের দাবির সঙ্গে প্রতিবাদের ক্ষোভ তখন শিক্ষার্থীদের কণ্ঠে, যাতে সায় দিয়ে মাঠে নামতে শুরু করে গোটা দেশের ছাত্র সমাজ, যাদের মধ্যে অনেকে সরকারি চাকরির প্রত্যাশা থেকে নয় বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের মশাল ধরতেই সামিল হয়েছেন জুলাই মিছিলে। 13 জুলাই সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন এবং অফলাইনে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর এই স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, মামলা দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে সরকার। একই দিন দুপুরে কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। দাবি আদায় না হলে বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের কিছুই করার নেই। কোটায় যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা বারংবার তাদের দাবি মেনে নেয়ার তাগিদ দিলেও তাতে কর্ণপাত করেনি হাসিনা সরকার। গত কয়েকদিনের মতো এদিনও সংসদে জরুরি অধিবেশন ডেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানায় শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
বানের পানি নামতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজী পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৬ স্থানে ভাঙন। এখনও ডুবে আছে নিচু এলাকা, চরম ভোগান্তিতে বাসিন্দারা। চালের বাজারে অস্থিরতার মধ্যে কর্পোরেট খাতকে মিনিকেট বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। ৩০ দিনের মধ্যে কার্যকর না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। রোববার কারওয়ান বাজারে মতবিনিময় সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ধানের জাত নেই, অথচ মিনিকেট চালে সয়লাভ বাজার। মূলত মোটা চাল ছাঁটাই ও পলিশ করে মিনিকেট নামে বাজারজাত করা হচ্ছে। ৮৫ টাকা কেজি দরে এই চাল কিনে ঠকছেন ভোক্তা। এই অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত করা প্রতারণার শামিল উল্লেখ করে তা সরবরাহ বন্ধে কয়েক দফা উদ্যোগ নেয় সরকার, যদিও কাজের কাজ কিছুই হয়নি। এমন প্রেক্ষাপটে মিনিকেট চাল নিয়ে আবারও নতুন সিদ্ধান্তের কথা জানালো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগামী ১৫ দিনের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া, যেটা সংশোধনমূলক ব্যবস্থা, সেটা হলো প্রধানত আমি বলবো যে এই ধরনের অনুযায়ী যেটা নীতিমালার সাথে বাধ্যত, আপনাদের কথা অনুযায়ী বাধ্যত সাংঘর্ষিক মনে হচ্ছে। আপনারা হ্যান্সফোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। সরকারি সিদ্ধান্ত মেনে ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করার প্রতিশ্রুতি দিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রে কৃষক ও মিল পর্যায়ে ধানের জাতের সত্যতা নিশ্চিত করার দাবি জানান তারা। ধান গবেষণা অনুযায়ী মিনিকেট বলে কিছু নাই, কিন্তু কৃষক কিন্তু মিনিকেট চাষ করতেছে, কৃষক মিনিকেট বিক্রি করতেছে, ট্রেডাররা মিনিকেট বিক্রি করতেছে, আমরা মিনিকেট কিনতেছি এবং আমরা মিনিকেট চাউল বিক্রি করতেছি। যখন আমরা জিরাশাল নামে ব্যাগে দিয়েছি, জুট ব্যাগে, এটা গ্রহণযোগ্যতা পায়নি কাস্টমারের কাছে। আমরা যেহেতু বাজারে যখন যাচ্ছি তখন এটাকে জিরা ধান বলছে, তা আমরা যদি জিরা ধান নামেও যদি জিরা চাল নামেও লিখি তাহলে আবার কিন্তু অনুমোদিত যে শব্দ, ওই শব্দ দ্বারা সাপোর্ট করে না। এমন দাবির মুখে প্রতিটি জেলায় ডিসিদেরকে অননুমোদিত চাল সরবরাহ ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে জানান ভোক্তার ডিজি। আজকে আমি সব ডিসিকে ফোন করে বলবো যে যার যার ডিস্ট্রিক্টে মিল থেকে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুরু হওয়া এনবিআরের আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার বিরোধী ষড়যন্ত্রে। একথা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, সরকারের আস্থা হারিয়েছেন এনবিআর কর্মকর্তারা, কাজ দিয়ে পুনরুদ্ধার করতে হবে তাদেরই। আরও জানান, এনবিআরের বদলে দুটি বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। অধ্যাদেশের ত্রুটি সংশোধন করা হবে বলেও জানান উপদেষ্টা। সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। এতে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে অচলাবস্থা সৃষ্টি হয় ও কাস্টম সেবা মারাত্মক বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা বলেন, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না, এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। ফাউজুল কবির খান বলেন, দুই বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এনবিআর কিন্তু আর থাকবে না এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর এর যে নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই দুইটা ডিভিশন হওয়া ভালো। কর্মকর্তারা আন্দোলনের মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে সরকারের আস্থা হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, আচরণে পরিবর্তন ও যথাযথ রাজস্ব আহরণের মধ্য দিয়ে এই আস্থা ফিরিয়ে আনতে হবে তাদের। সংস্থাটিতে প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। এছাড়া সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করার কথাও জানান তিনি। শুধুমাত্র দুটি কাদারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। এই যে এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরে আন্দোলন শুরু হয়েছিল, এক পর্যায়ে তা সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলেও জানান জ্বালানি উপদেষ্টা। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে
এইটা তে অর্থনীতির ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। শুধু এনবিআর নয়, ভবিষ্যতে অন্য কোনো সংস্থায় কেউ যাতে এমন আন্দোলন করতে না পারে সে ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা জানান উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের তৎপরতা ছাড়াই চলতি বছর হজ ব্যবস্থাপনার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। বলেন, এবার সৌদিতে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কমায় প্রথমবার সরকারি প্যাকেজের উদ্ধৃত 8,58,90,183 টাকা ফেরত পাচ্ছেন হাজিরা। আর হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন বলেও জানান তিনি। চলতি বছর হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা সহ 87,200 জন পবিত্র হজ পালনে সৌদি আরব যান। হজের সব আনুষ্ঠানিকতা শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন 87,145 জন। সরকারি রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবছরের হজ ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় সিন্ডিকেটের তৎপরতা আর হজ ফ্লাইট বিপর্যয় ছাড়াই চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা হয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। প্রায় 2000-এর মতো হাজির বিমানের যাত্রায় অনুষ্ঠিত ছিল। বাংলাদেশ বিমানকে রাজি করিয়ে ওনাদেরও যাওয়ার ব্যবস্থা করেছি, ফলে একজন হাজিও ঢাকা বিমানবন্দরে ছিল না। স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসে এই হজ ব্যবস্থাপনা একটা মাইলফলক হয়ে থাকবে। সৌদি আরবে এবার বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম থাকায় সরকারি প্যাকেজে খরচ কমেছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো 8,28,90,000 টাকা হাজিদের ফেরত দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না। বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন, নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আমরা খুব অতি সত্তর 8,28,90,183 টাকা, এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেব। হজ করতে গিয়ে শারীরিক নানা জটিলতায় 45 জন হজযাত্রী মারা গেছেন এবং 9 জন সৌদির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ধর্ম উপদেষ্টা। 45 জন হাজি মারা গেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য থামছে না। টঙ্গীর আব্দুল্লাহপুর এলাকায় মোবাইল ছিনতাই করতে গিয়ে কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চক্রের 3 সদস্যকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 1-এর সদর দফতরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানায় সংস্থাটি। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র মাহফুজুর রহমান বুধবার রাত 12:30টার দিকে টঙ্গী ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে। একদল ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বাধা দেয় সে। একসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় শুরুতে তদন্তে কোনো ক্লু ছিল না বলে জানায় র্যাব। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমেই চোরাই মার্কেটে বিক্রি হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে রাকিব নামে এক চোরাই মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী রাশেদ ও পলাশকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও মোবাইল। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার পায়ে রক্তাক্ত জখম হয়। রোববার ব্রিফিংয়ে র্যাব জানায়, পরিকল্পিত হত্যাকাণ্ড না হলেও ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় মাহফুজ খুনের শিকার হয়। অপরাধীরা বারবার জামিনে বেরিয়ে এসে একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানায় র্যাব। এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড না, এটা আমার সত্যটাই স্বীকার করতে হবে। তারা প্রফেশনাল ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আগে মাদক মামলাও আছে, বিভিন্ন মারামারির মামলাও আছে, একই সাথে ছিনতাইয়ের মামলাও আছে। অর্থাৎ একই চক্র বারংবার একই কাজ করতেছে এবং আসামিদেরকে পুলিশ, র্যাব এবং ডিবি বারংবার গ্রেপ্তার করার পরও তারা ছাড়া পেয়ে আসছে। ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে অভিযান চলমান থাকবেও বলে জানায় র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা সবসময় অ্যাকশন নিব। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত পুকুরে মিলল 2 শিশুর মরদেহ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানায়, শনিবার সকালে বাড়ির সামনে খেলছিল সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি এলাকার আসাদুজ্জামান রুবেলের 5 বছর বয়সী ছেলে রিজওয়ান আহমেদ ও আরিফ রব্বানির 4 বছর বয়সী ছেলে মোহাম্মদ হোসাইন। বেলা 11টার সময় থেকে কোথাও দেখা যাচ্ছিল না তাদের। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি তাদের সন্ধান। এ ঘটনার একদিন পর বাড়ির পাশের ময়লাযুক্ত পরিত্যক্ত পুকুরে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে ছুটে যান সবাই। পরে সেখান থেকে মরদেহ 2টি উদ্ধার করা হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আছে সেখানে আমরা ফিরে আসতে পারি এবং এই ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স 75-এর অনধিক বেশি হবে না, তাদের মধ্য থেকে যারাই আছেন, যাদেরকে পাওয়া যায়, এটা 2, 3, 4, 5 যে যতজনই হোক, তাদের মধ্য থেকে সিলেকশন হবে এবং সেই ক্ষেত্রে ওই 2 নম্বরে যে কমিটি কথা বলেছিলাম, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, লোয়ার হাউসের স্পিকার এবং ডেপুটি স্পিকার, এই কমিটি তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন একজনকে, তাহলে বেটার। এর পরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে, অথবা রাষ্ট্রপতি না হয়ে কোনো একটা ইনস্টিটিউশনের প্রধানকে করা যায় কিনা সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্ত, অথবা হাউসে যে প্রস্তাবগুলো ঐক্য কমিশনের পক্ষ থেকে আসছে, যে আপার হাউস, লোয়ার হাউসের এবং আরেকটা কি যেন ভোটিং পদ্ধতি বলেছে, যে র্যাঙ্কিং পদ্ধতিতে ভোট, র্যাঙ্ক চয়েসের পদ্ধতিতে ভোটের সিটগুলো আলোচনা হতে পারে, ওগুলো আর আজকে আলোচনা হয়নি। আর অন্য একটি দলের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব এসছে, ওনারা কালকে দিবেন বলেছেন সেই প্রস্তাব, তখন আসলে দেখা যাবে। তা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক, এক্সক্লুডিং জুডিশিয়ারি, যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সময় সংবাদে আরও থাকছে। সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দাম্বোলায় যে কোনো মূল্যে জয় চায় লিটনের দল। সিরিজ নিশ্চিত করতে মরিয়া লঙ্কানরা। ফেনীতে বানের পানি নামতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। পানি নামতে থাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জেলার সদর উপজেলার ছাগলনাইয়া ও দাগনভূঞার কিছু অংশে লোকালয়ে এখনও পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরশুরাম ও ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টা স্থান ভেঙে গেছে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী পরশুরামের চেথুলিয়া ইউনিয়নের ধনীকুণ্ডা নামক এই যে ধোপাবাড়িটি, এখানে নির্মল দাস সহ আরও তার 4 ভাইয়ের ঘর এভাবে বিলীন হয়েছে। শুধু এরকম বাঁধের গোড়ায় যারা ছিল, যেখানে ভেঙেছে, তাদের অনেকের বাড়িঘরের এমন হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত 7 জুলাই ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি পয়েন্ট। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত 112টি গ্রাম। বৃহস্পতিবার থেকে নামতে শুরু করে বানের পানি। এরপর থেকেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নষ্ট হয়ে গেছে বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ঘরের ভিতরে তো কিছুই নাই, যে হাল্লা হাড়ি মনে করেন ভাত রান্নার মতো কিছুই নাই। আমরা তো খালি জীবনটা কোনোরকম পাইছে, এটাই শুক্রিয়া। আমরা সব মারিয়ে যেতাম, আমাদের কিছুই নেই। বীজতলা সব শেষ, যা বসাইছে সব হসি গলি। নদী যদি আবার যে খোলা আছে, যে পরিস্থিতি আমরা যদি পানি আসে আবার আমরা বাঁচতে হইব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি। একই সঙ্গে এই ভাঙনগুলি বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা গ্রহণ করছি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 67টি, ছাগলনাইয়া 15টি, ফেনীর সদরে 1টি ও দাগনভূঞায় 2টি রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে বাংলাদেশ বিমানের বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। আস্থা আর নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়েচড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার
বিষয়ে জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছর খানিকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লগ বই যেগুলো আছে সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, হ্যাঁ, এবং উল্টো দেখেছি পাইলটদের ক্ষেত্রে কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সাবেক মেয়র ও সংসদ সদস্যদের দখলে থাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নগরীর জলাবদ্ধতা নিরসনে দখলমুক্ত স্থানে জলাধার নির্মাণ করার পরামর্শ পরিকল্পনাবিদদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বুলডোজার আর এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা, উদ্ধার করা হচ্ছে বেদখল জায়গা। চট্টগ্রামের উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলী পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন লিংক রোডের দুই পাশে গড়ে ওঠা 40 একরের বেশি জায়গা এতদিন দখল করেছিলেন সাবেক মেয়র মঞ্জুর আলম, সাবেক সংসদ সদস্য দিদারুল আলম সহ আওয়ামী লীগ সরকারের দাপুটে নেতা এবং বিভিন্ন শিল্প গ্রুপ। এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিলেও নানা বাধাই উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ রেস্তোরাঁ, গ্যারেজ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 40 একর জায়গার টার্গেট নিয়েছি আমরা 3 দিনের মধ্যে। আর এটার মধ্যে আমরা দেখলেন যে মিনি স্টেডিয়ামটা রয়েছে। 3 দিন কর্মসূচির প্রথম দিনে রোববার সকালে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমাদের যে জায়গাগুলো বিরোধপূর্ণ এবং বিরোধপূর্ণ ছাড়া সেই জায়গাগুলো আমরা ডিমার্কেট করে দিয়েছি আগেই, এবং খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। দখলমুক্ত করা বিস্তীর্ণ জায়গায় জলাধার করা গেলে নগরীর জলাবদ্ধতা শতভাগ নিরসন করা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। জলাধার যদি নির্মাণ করা হয় তাহলে এই পানিগুলো এখানে আসলে তাহলে জলাবদ্ধতা শহরের চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা প্রায় 100% কমে যাবে। দখলমুক্ত জায়গা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলে পানি উন্নয়ন বোর্ড, যাতে নতুন করে কেউ দখল করতে না পারে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর গুলশানে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে। সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। আবারও পরবর্তীকালে আঘাত এসেছে। এই যে 15 বছর প্রতিটি মুহূর্তে বলা হচ্ছে বিএনপি শেষ, শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ, লালসা, এই সমস্ত ঊর্ধ্বে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে দাঁড়িয়ে থেকে কারাগারে গেছেন, কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে, চলে আসো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এই করা হবে, ওই করা হবে। যায়নি কেউ, একমাত্র সাজানো বাদ দিয়ে বসে, তো আর কেউ না, কেউ যায়নি। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি, এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, ছাত্ররাও এখন উঠছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এটা আমাদেরই করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এই চেষ্টাটা আপনারাও করেন। কারণ
ইনডক্ট্রিনেশন ছাড়া আপনার কখনোই আমি রাজনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে পারবো না। এই রাজধানীর গুলশানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। খেলার খবর, সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে সন্ধ্যায় দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে, এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয়ে চোখ টাইগারদের। হাই স্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনার। এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চায় তারা। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরমেন্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কুণ্ডলের। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুমই বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরমেন্স বলছে সার্বিক পরিস্থিতি প্রভাব পড়ছে দলের উপর। একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন, ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে এক পেশে হার। প্রতিটি বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারো। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ, যেখানে কখনোই কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই বা কেমন করে? এই ভেন্যুর টি-20 যাত্রা যে গেল বছর থেকে, তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। 2017-তে 2 ম্যাচের একটিতে জয়, অন্যটি পরিত্যক্ত। আবার এর 7 বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হেরেছিল লাল সবুজ। এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর, যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 ওপেনার তত্ত্ব কিংবা ব্যাট চালাতে পারা 10 ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে না দল, তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবারে সাধারণ ভুলগুলো। আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেলা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না, ভালো ব্যাটিং করতে হবে। প্রথম 6 ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা 4 ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম কারণ জাকের অসুস্থ ছিল, অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফলাফল আসছে না। শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। জয়ের মাঝে থাকলেও অনুশীলনে নেই কোনো ঘাটতি। এক ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়। এখন পর্যন্ত 18 টি-20তে 12 জয় লঙ্কানদের, বিপরীতে টাইগারদের জয় আছে 6টি। ডাম্বুলার এই মাঠে টাইগারদের আছে সুখ স্মৃতি, যেখানে তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে এই স্কোয়াডে থাকা তাসকিন নিয়েছিলেন 4 উইকেট। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা কি এই দুঃসময়ে ফরম্যাট ভিন্ন হলেও একটা জয় উপহার দিতে পারবে? রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির। না পেলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি। বেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, পিরোজপুরে নাহিদ। জরুরি অবস্থা জারি নিয়ে নতুন বিধানে ঐক্য, মন্ত্রিসভার সিদ্ধান্তে সায় লাগবে বিরোধী নেতারও। জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগে সম্মতি। এবং সোহাগ হত্যায় আরও 2 জন গ্রেফতার, মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি উপদেষ্টার। মবে অভ্যস্তরাই জড়িত দাবি বিএনপি নেতার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।